আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আজকের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান বিএসসি অনার্স তৃতীয় বর্ষ, ইলেকট্রনিক্স 1 এর দ্বিতীয় অধ্যায়, অর্ধপরিবাহী ডায়োড। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচ্য যে বিষয় সেমিকন্ডাক্টর ডায়োড। সেই অধ্যায়ের প্রথমে আমরা জেনে নিতে চাই যে এই অর্ধপরিবাহী কি, কিভাবে এই অর্ধপরিবাহী ব্যবহার করে ডায়োড তৈরি করা হয়, ট্রানজিস্টর তৈরি করা হয় এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা হয়, সে বিষয়ে আমরা জানব। প্রথমে আমরা জেনে নেই পদার্থ কত প্রকার এবং কি কি। আমরা জানি যে যার ওজন, ভর বা স্থান দখল করে তাদেরকে পদার্থ বলে। এই ওজন বা অবস্থান ভেদে পদার্থকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়: কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন পদার্থ আবার 2 প্রকার: ক্রিস্টালাইন বা দানাদার এবং নন ক্রিস্টালাইন বা অদানাদার। দানাদার পদার্থকে আবার ব্যান্ড তথ্যের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়: পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক অর্থাৎ অপরিবাহী। যার ভিতর দিয়ে কখনো কারেন্ট যেতে পারে না তাদেরকে অন্তরক হিসাবে গণ্য করা হয় বা অপরিবাহী পদার্থ হিসাবে ধরে নেওয়া হয়। আমরা এই ব্যান্ড তথ্য অনুযায়ী বিশ্লেষণ করব যে এই পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থগুলো কি। আমাদের মূল আলোচ্য বিষয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। মূল যে অর্ধপরিবাহী সেই পদার্থটার গঠন রূপ জানার পূর্বে আমাদের অবশ্যই কিছু বিষয় জেনে নিতে হবে যে এই যে আমরা অর্ধপরিবাহী পদার্থের কথা বলি সেগুলো কি কি বৈশিষ্ট্যের অধিকারী, কিভাবে এগুলো আবিষ্কার হলো, কিভাবে এগুলো ব্যবহার করা হয়, সে জানার জন্য আমাদের শক্তি স্তর জানতে হবে। আমরা জানি যে ইলেকট্রনের যে গঠন রূপ, রাদারফোর্ড, নিলবোল্টস বা পাউলির যে সূত্রগুলো অনুযায়ী যে একটি অ্যাটমের যে স্ট্রাকচার বা গঠন রূপ হচ্ছে অনেকটা বৃত্তাকার টাইপের বা সৌর জগতের গ্রহগুলো যেমন সূর্যের চারদিকে ঘুরে, সে ধরনের সোলার সিস্টেমে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে অলওয়েজ মুভ করে তাদের নির্দিষ্ট কক্ষপথে। একটা অ্যাটমের স্ট্রাকচার হচ্ছে ওই ধরনের যে যার ভিতরে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াস চারপাশে দিয়ে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এবং এদের মধ্যে শক্তির আদান প্রদান হয়। অর্থাৎ একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে, এক নিচু কক্ষপথ থেকে উচ্চ কক্ষ স্তরে বা উচ্চ কক্ষ স্তর থেকে নিচু কক্ষ স্তরে যখন এরা ইলেকট্রনগুলো মুভমেন্ট করে তখন শক্তির তারতম্য হয়। আবার একই কক্ষপথে যখন এরা মুভমেন্ট করে তখনও শক্তির কিছুটা তারতম্য হয় বা পার্থক্য হয়। শক্তির যে একই কক্ষপথে শক্তির যে এই যে পরিবর্তনটা বা সামান্য যে পার্থক্য, এই পার্থক্যকে বা ব্যবধানকে বলা হয় শক্তি ব্যান্ড বা শক্তি ব্যান্ড বা এনার্জি ব্যান্ড হিসেবে পরিচিত। কোনো পরমাণুর একই কক্ষে পথে আবর্তরত ইলেকট্রনের শক্তির এক নয় সামান্য তারতম্য হয়, শক্তির এই ব্যবধানকে শক্তির ব্যান্ড বলে। যদি সংজ্ঞা আকারে আমরা দেখি তাহলে শক্তির ব্যান্ড হচ্ছে এটি। এই শক্তির ব্যান্ড অনুযায়ী এদেরকে আবার 3টি স্তরে ভাগ করা হয়: যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড। এই যে 3টি ব্যান্ড, পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, তাদের অবস্থানটা কোথায় হবে, কিভাবে সে শক্তি সঞ্চয় করবে এবং শক্তি ব্যয় করবে, এগুলো নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা দেখব যোজন ব্যান্ডে কি হয়। যোজন ব্যান্ডটা কি? পরমাণুর বাহিরের কক্ষের আউটার সেলের ইলেকট্রন নাম হলো যোজন ইলেকট্রন।
এই যোজন ইলেকট্রনগুলোর যে পাল্লা, এই পাল্লাকে বলা হয় যোজন ব্যান্ড। এই ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে পারে আবার নাও পারে। মূলত এই যোজন ব্যান্ড ইলেকট্রনগুলোর জন্য একটা পরমাণু যোজনী কত সেটা নির্ভর করে। আমরা জানি যে একটা পরমাণুর যে যোজন সংখ্যা সেটি যোজন ব্যান্ডের ইলেকট্রনের উপর নির্ভরশীল। পরিবহন ব্যান্ড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন ব্যান্ড সাধারণত যে ইলেকট্রনগুলো থাকে এরাই পরিবহনে সাহায্য করে, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে মুভমেন্ট করে। সামান্য তাপমাত্রা বা সংযোগ পেলে ইলেকট্রনগুলো অন্য পদার্থে গমন করে এবং এদের প্রবাহের ফলে কারেন্ট উৎপন্ন হয়। পরমাণু সম্পূর্ণ মুক্ত ইলেকট্রন কারেন্ট পরিবহনে অংশগ্রহণ করে, এদেরকে পরিবহন ইলেকট্রন বলে এবং এর পাল্লাকে পরিবহন ব্যান্ড বলে। এই ব্যান্ডে ইলেকট্রন পুরোপুরি স্বাধীন থাকে, মুক্ত থাকে, ফলে এরা সহজে অন্য একটা পরমাণুর সাথে শেয়ার করে বিভিন্ন বন্ধন গঠন করতে পারে কিংবা তড়িৎ পরিবহন করতে পারে। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে যে ব্যান্ডটা থাকে সেই ব্যান্ডকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। এই ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না এবং এই ব্যান্ডের উপরে এই নিষিদ্ধ ব্যান্ডের মাঝে যদি কোনো অনেক বেশি গ্যাপ থাকে তাহলে মানে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো সহজে পরিবহন ব্যান্ডে গমন করতে পারে না, প্রচুর শক্তির প্রয়োজন হয় এক যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে। পরিবাহী ব্যান্ড তথ্য অনুযায়ী পরিবাহীর সংজ্ঞা আমরা জানি যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেই সমস্ত পদার্থকে বলা হয় পরিবাহী। এক কথায় সমস্ত ধাতুগুলোই হচ্ছে পরিবাহী পদার্থ। এই সমস্ত পদার্থের বহিস্থ স্তরে ইলেকট্রনগুলো দ্বারা আংশিক পরিপূর্ণ থাকে, অর্থাৎ এদের যে পরিবহন ব্যান্ড, এই পরিবহন ব্যান্ডটা সবসময় ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে। পরিবহন এবং যোজন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপ থেকে জিরো, ফলে পরিবহন এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তির কোনো ফাঁক থাকে না এবং এদের মধ্যে উপরিপতন ঘটে। শক্তির উপরিপতন ঘটে ফলে ইলেকট্রনগুলো একবার যোজন ব্যান্ডে একবার পরিবহন ব্যান্ডে গমন করতে পারে। এই ধরনের পদার্থগুলো পরিবাহী পদার্থ নামে পরিচিত। অপরিবাহী পদার্থ আমরা জানি যে অপরিবাহী পদার্থ যার মধ্যে দিয়ে কারেন্ট কখনোই যেতে পারে না। প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করলে কিছু ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে গমন করে, ফলে এর বিরোধী খুব অল্প পরিমাণে কারেন্ট গমন করতে পারে বা যেতে পারে, কারণ এদের যে এনার্জি গ্যাপ, অর্থাৎ যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির স্তর থাকে অনেক, প্রায় 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত। আমরা এখানে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড দেখতে পাচ্ছি ইনসুলেটর বা অন্তরকের, যার মধ্যে লার্জ এনার্জি গ্যাপ বিটুইন ব্যালেন্স অ্যান্ড কন্ডাকশন ব্যান্ডস। দুটি স্তরের কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝখানে প্রচুর পরিমাণের ফাঁক থাকে বা গ্যাপ থাকে, ফলে এই যোজন ব্যান্ড থেকে সহজেই একটি ইলেকট্রন এই পরিবহন বা কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, যার ধরুন অপরিমাণে সমস্ত অপরিবাহী পদার্থগুলো হচ্ছে কারেন্টের জন্য অপরিবাহী, যেমন কাঠ, কয়লা, মাটি, কাগজ, কাঁচ ইত্যাদি। অর্ধপরিবাহী পদার্থ আমরা জানি যে অর্ধপরিবাহী পদার্থ সাধারণ অবস্থা থাকে একটা অন্তরক বা ইনসুলেটর হিসাবে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে এর পরিবাহিতা বৃদ্ধি পায়। এর যোজন ব্যান্ডগুলো আংশিক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে কিন্তু পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি থাকে। এদের এনার্জি যদি আমরা দেখি, এনার্জি গ্যাপ সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের মতো বা 1.11 ইলেকট্রন ভোল্ট থেকে 0 লেভেল পর্যন্ত হয়। ফলে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো এই এনার্জি শক্তিটাকে ভেদ করে এই কন্ডাকশন ব্যান্ডে, অর্থাৎ মাঝখানে যে তার অবস্থান আছে নিষিদ্ধ ব্যান্ড, এটা সহজে ভেদ করে সেই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। যেমন জার্মেনিয়াম বা সিলিকন হচ্ছে দুটি অর্ধপরিবাহী পদার্থ। জার্মেনিয়ামের এনার্জি গ্যাপ হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের এনার্জি গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ফলে যখন কোনো তাপমাত্রা বা শক্তি প্রয়োগ করা হয় তখন এই
7 বা 1.11 এর বেশি তাপ শক্তি প্রয়োগ করলে সহজেই ইলেকট্রনগুলো এই যোজন ব্যান্ড থেকে কন্ডাকশন বা পরিবহন ব্যান্ডে গমন করতে পারে। পরিবহন ব্যান্ড বা কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর মাঝখানে ফার্মি লেভেল অর্থাৎ এনার্জি গ্যাপ নাই বললে চলে, 0। ফলে এর মাঝখানে এনার্জি বা কোনো নিষিদ্ধ অঞ্চল নেই বা কোনো ফাঁকা জায়গা নেই, যার দরুন দুটো স্তরই মাঝখানে কি হয়, এদের মাঝে ইন্টারঅ্যাক্ট বা ওভারল্যাপিং ঘটে ইলেকট্রনগুলোর, ফলে সহজে এরা পরিবাহিতে অংশগ্রহণ করতে পারে। তাহলে এই কন্ডাকশন আর ব্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে জায়গাটা লার্জ এনার্জি গ্যাপ বিটুইন ব্যালেন্স অ্যান্ড কন্ডাকশন ব্যালেন্স বলা হয়, এই অংশটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল বা এনার্জি গ্যাপ। কোন একটা ইলেকট্রনকে যখন ব্যালেন্স বা যদি ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে হবে তখন তাকে নির্দিষ্ট করে শক্তি সঞ্চয় করেই গমন করতে হবে। ফলে এই শক্তি না থাকলে কখনো এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে যেতে পারবে না এবং এর শিশুমত পথের বিরুদ্ধে কখনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না। মূলত আমাদের আলোচ্য বিষয় আগে বলেছি যে আমাদের চ্যাপ্টারটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ডায়োড। আমরা মূলত এই অর্ধপরিবাহী পদার্থ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিলাম, যে তাদেরকে আমরা পরিবাহী এবং অপরিবাহী পদার্থ বলবো। আমাদের মূলত আলোচনায় হবে জার্মেনিয়াম বা সিলিকন বা অর্ধপরিবাহী পদার্থ নিয়ে। পরিবাহিতার ধর্ম আমরা জানি যে কেন আমরা অর্ধপরিবাহী পদার্থ ব্যবহার করব। এক সময় আমরা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতাম, ভ্যাকুয়াম ডায়োড বা টায়োড ব্যবহার করতাম যখন সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আবিষ্কার হয়নি। আমরা জানি 105টি মৌলিক পদার্থের মধ্যে কিছু কিছু মৌলিক পদার্থ আছে যার ভিতরে এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী ধর্ম রয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো নেই। 1948 সালে যখন সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আবিষ্কার হলো, তারপরে কিন্তু ইলেকট্রনিক জগতে বিপ্লব শুরু হলো, কারণ এগুলোর মাধ্যমে ট্রানজিস্টর ডায়োড ইত্যাদি তৈরি করা হলো এবং ইলেকট্রনিক জগতে বিপ্লব শুরু হয়। তাহলে 1948 সাল এক পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে আমাদের কিছু পদার্থ আছে যারা সাধারণ অবস্থায় থাকে ইনসুলেটর বা অপরিবাহী, আবার তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে এই পদার্থগুলো পরিবাহী হয়ে ওঠে। এই বিশেষ ধর্মের কারণেই কিন্তু বর্তমানে অর্ধপরিবাহী পদার্থ ব্যবহার করা হচ্ছে, কারণ অনেক আগে আমরা জানি যে অনেক আগে কিন্তু পরিবাহী পদার্থ আবিষ্কার হয়েছিল, কিন্তু পরিবাহী পদার্থ দিয়ে কিন্তু ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করা যায় না। কারণ হলো, এর কারণটা হচ্ছে যে আপেক্ষিক রোধ। তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথেই পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ বেড়ে যায়, ফলে এর পরিবাহিত এক সময় হ্রাস পেতে থাকে। আমরা যদি ব্যান্ড থিওরি অনুযায়ী দেখি তাহলে একটি পদার্থ কতটুকু পরিবাহী বা অন্তরক সেটা দেখতে পারবো। একটি পদার্থ কতটুকু পরিবাহী বা অন্তরক তা পদার্থের আপেক্ষিক রোধ বা তার পরিবাহিতার উপর নির্ভরশীল। আপেক্ষিক রোধ এবং পরিবাহিতা দুটোর উপর নির্ভরশীল। যেমন সাধারণ তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁻8 ওহম মিটার, পক্ষান্তরে কাচের হচ্ছে 10⁻16 ওহম মিটার। দেখা যাচ্ছে কাচের অনেক অনেক বেশি আপেক্ষিক রোধ। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁻5 ওহম মিটার থেকে 10⁻8 ওহম মিটার। ফলে এই কাচের বা অপরিবাহী পদার্থর অনেক আপেক্ষিক রোধ হওয়ার কারণে এর ভিতর দিয়ে কখনো কারেন্ট যায় না। আবার সাধারণ অবস্থায় পরিবাহী পদার্থ তামা এর রোধ অনেক কম, ফলে এর ভিতরে কারেন্ট দ্রুত দিতে পারে। সাধারণ অবস্থায় অপরিবাহী অন্তরক হলেও উত্তপ্ত করলে এর ক্লাস বা এর যে সমযোজী বন্ধন থাকে, আমরা জানি যে সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু এই সেমিকন্ডাক্টররা গঠিত থাকে। এই ক্লাস বলা হয়, ক্লাস ভেঙে যায়, ফলে দ্রুত তার সাথে রোধ কমে যায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে সুপরিবাহী পদার্থ উত্তপ্ত করলে রোধ বৃদ্ধি পায় এবং পরিবাহিতা হ্রাস পায়। বিপরীত হয়ে যাচ্ছে অর্ধপরিবাহী এবং পরিবাহীর
এই তাপমাত্রা প্রয়োগ করলে। আর অর্ধপরিবাহিতার এই অনন্য বৈশিষ্ট্য বা ধর্মকে কাজে লাগিয়ে ইলেকট্রনিক্সের জগৎ গড়ে উঠেছে এবং বিভিন্ন ডিভাইস অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হচ্ছে। মূল পার্থক্যটা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর রোধ কমে যায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে সুপরিবাহী পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায় এবং পরিবাহিতা হ্রাস পায়। এই জন্যই সুপরিবাহী পদার্থ অর্থাৎ পরিবাহী পদার্থ পরিবর্তে অর্ধপরিবাহী পদার্থই ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স জগতে। আমরা যদি একটু সংজ্ঞা দিই অর্ধপরিবাহী কাকে বলে, তাহলে দেখতে পাবো যে সকল পদার্থের ব্যালেন্স ব্যান্ড অর্থাৎ যোজন ব্যান্ড পূর্ণ থাকে এবং পরিবাহী ব্যান্ড শূন্যের কাছাকাছি এবং এই দুই ব্যান্ডের শক্তির ব্যবধান প্রায় 1 ইলেকট্রন ভোল্ট থাকে, তাকে অর্ধপরিবাহী বলে। অর্ধপরিবাহী পদার্থের অনেকগুলো ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে ব্যবহার করা হয় এবং এদেরকে আলাদা করা হয় কোন পদার্থগুলো সেমিকন্ডাক্টর আর কোনগুলো সেমিকন্ডাক্টর নয়। এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর আমরা জানি জার্মেনিয়াম, সিলিকন, এছাড়া কার্বন এর মধ্যেও কিছুটা ধর্ম রয়েছে, টিনের মধ্যেও কিছুটা সেমিকন্ডাক্টরের ধর্ম রয়েছে, তবে বহুল ব্যবহৃত হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন। এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায় বা হ্রাস পায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়। রোধকত্ব অপরিবাহী পদার্থের চেয়ে কম এবং পরিবাহীর চেয়ে বেশি। 10⁻⁵ ওহম মিটার থেকে 10⁸ ওহম মিটার পর্যন্ত এদের রোধকত্ব। এই অর্ধপরিবাহীর মধ্যে সামান্য পরিমাণে ভেজাল যুক্ত করলে অর্থাৎ অন্য একটা পরমাণু যদি এই অর্ধপরিবাহীর মধ্যে যুক্ত করা হয় তাহলে এর বৈদ্যুতিক পরিবাহিতা আরো বৃদ্ধি পায়। এটা হচ্ছে আরেকটা অনন্য বৈশিষ্ট্য যে যদি কোনো একটি অর্ধপরিবাহীর মধ্যে অপর আরেকটি মৌলের অ্যাটম যদি এর মধ্যে প্রবেশ করানো হয় তাহলে এদের যোজন ব্যান্ডটা দ্রুত ভেঙে যায় এবং পরিবাহিতা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। শক্তি ফাঁক বা এনার্জি গ্যাপ হচ্ছে 1.11 ইলেকট্রন ভোল্ট গ্রেটার দেন ইজি এনার্জি গ্যাপ গ্রেটার দেন 0। অর্ধপরিবাহী পদার্থগুলো সবসময় এরা সমাজে বন্ধন গঠন করে এবং সমাজে বন্ধনে থাকে, ফলে এদের আউটার সেলগুলো সবসময় মজবুত অবস্থা থাকে, সুসজ্জিত এবং একটি আবির্জিত স্ট্রাকচার আকারে থাকে এই ধরনের পদার্থগুলো। পরমাণু শূন্য তাপমাত্রায় অন্তরক অর্থাৎ এই যে অ্যাবসলিউট টেম্পারেচার, সেই টেম্পারেচারে একটি অর্ধপরিবাহী সম্পূর্ণ অপরিবাহীর মতো আচরণ করে, তা অন্তরক হিসাবে গণ্য হয়। ইলেকট্রন এবং হোল উভয়ের জন্য কারেন্ট প্রবাহিত হয়। সেমিকন্ডাক্টর আমরা জানি যে এখানে আমরা দেখব নেক্সটে যে পিএনপি বা এই ধরনের ডায়োড বা সংযোগ যখন গঠিত হবে তখন এই ইলেকট্রন এবং হোল এই দুটো বৈশিষ্ট্য উভয়ের প্রবাহ হওয়ার ফলে এই কারেন্ট প্রবাহিত হয় অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে। যোজন ব্যান্ড আংশিক পূর্ণ থাকে। এ হচ্ছে অর্ধপরিবাহীর কতগুলো বৈশিষ্ট্য। এবার আমরা দেখি অর্ধপরিবাহী কত প্রকার এবং কি কি। অর্ধপরিবাহী দুই প্রকারের, সহজাত এবং বহির্জাত। সহজাত অর্ধপরিবাহী হচ্ছে যে সম্পূর্ণরূপে খাঁটি, কোনো ভেজালযুক্ত থাকে না, অর্থাৎ একটি জার্মেনিয়াম পরমাণু বা সিলিকন পরমাণু এর মধ্যে বা একটা ক্রিস্টালের মধ্যে অন্য কোনো পদার্থ নেই, অন্য কোনো ভেজাল নেই, এ ধরনের পিওর একটি সেমিকন্ডাক্টরকে বলা হয় সহজাত সেমিকন্ডাক্টর। কারণ এই ক্ষেত্রে সিলিকন বা জার্মেনিয়াম এর পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রনগুলো নিজেরাই সমযোজী বন্ধন গঠন করে সুসজ্জিত অবস্থা থাকে, এর অন্য কোনো পরমাণু এর মধ্যে প্রবেশ করতে পারে না। এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় সহজাত সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। বহির্জাত হচ্ছে যে এই ধরনের সহজাত বা পিওর অর্ধপরিবাহীর মধ্যে সামান্য পরিমাণের যদি অন্য পরমাণু যুক্ত করা হয়, ভেজাল দেওয়া হয়, ওই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় বহির্জাত
অর্ধপরিবাহী। সাধারণত 10⁸ থেকে 10⁹ সংখ্যক খাঁটি পরমাণুর মধ্যে একটি সহজাত পরমাণুর মধ্যে একটি ভেজাল পরমাণু যুক্ত করলে বহির্জাত অর্ধপরিবাহী তৈরি হয়ে যায়। আর এই বহির্জাত অর্ধপরিবাহীটাই সাধারণত সেমিকন্ডাক্টরের বা ডায়োড বা ট্রানজিস্টর হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীতে এই ভেজাল মিশ্রিত জিনিসের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে এই বহির্জাত সেমিকন্ডাক্টর। আমরা সবসময় পিওর বা খাঁটি জিনিস খুঁজি, কিন্তু এখানে খাঁটি জিনিসের কোনো মূল্য খুবই কম। এখানে ভেজাল মিশ্রিত অর্ধপরিবাহীটাই বেশি মূল্যবান এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এই বহির্জাত সেমিকন্ডাক্টর আবার দুই প্রকারের, এন টাইপ এবং পি টাইপ। যখন খাঁটি অর্ধপরিবাহীর সাথে একটি পঞ্চযোজী ভেজাল যুক্ত পরমাণু যুক্ত করা হয় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে, যেমন ফসফরাস বা আর্সেনিক। আমরা আজও জানি যে সমযোজী বন্ধন গঠন করে সিলিকন বা জার্মেনিয়াম, এরা হচ্ছে পিওর বা খাঁটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই ধরনের একটি সিলিকন বা জার্মেনিয়াম পরমাণুর ভিতরে যদি আমরা 1 লক্ষ বা 2 লক্ষ বা 10 লক্ষ পরমাণুর মধ্যে শুধুমাত্র একটি বা দুটি পঞ্চযোজী কোনো মৌল এর একটা পরমাণু প্রবেশ করায়, তাহলে যখন যে অর্ধপরিবাহীটা গঠিত হয় তখন তাকে বলা হয় এন টাইপ। পক্ষান্তরে এই ধরনের একটি খাঁটি অর্ধপরিবাহীর মধ্যে যদি আমরা ত্রিযোজী কোনো মৌল বা পরমাণু যুক্ত করি, যেমন বোরন বা অ্যালুমিনিয়াম, তাহলে তখন যে সেমিকন্ডাক্টর গঠিত হয় বা অর্ধপরিবাহী গঠিত হয় তাকে বলা হয় পি টাইপ। আমরা পি টাইপ এবং এন টাইপ নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। আপাতত আমরা জেনে নিলাম যে পি টাইপ বা এন টাইপ কি হবে। এন টাইপের ক্ষেত্রে এর সাথে মিশ্রিত করা হবে পঞ্চযোজী কোনো মৌল বা পরমাণু, পঞ্চযোজী, যার আউটার সেলে বা বহির সেলে 5টি ইলেকট্রন আছে। পক্ষান্তরে যখন কোনো খাঁটি অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল যার আউটার সেলে 3টি মুক্ত ইলেকট্রন আছে, এই ধরনের পরমাণু যুক্ত করা হয়, এর ফলে যে অর্ধপরিবাহী গঠিত হয় তাকে বলা হয় পি টাইপ। আমরা পি টাইপ বা এন টাইপ নিয়ে আরো আলোচনা করব। পি টাইপ এবং এন টাইপের গঠন রূপটা কি ধরনের হয়। আমরা এবার পি টাইপের সেমিকন্ডাক্টরের গঠনটা দেখি। এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে ত্রিযোজী একটা মৌল যার অ্যাটমিক স্ট্রাকচার বা পারমাণবিক নাম্বার হচ্ছে 5 এবং এর আউটার সেলে 3টা মুক্ত ইলেকট্রন আছে, 3টি মুক্ত ইলেকট্রন আছে। এই চারিপাশে অর্ধপরিবাহী পদার্থ সিলিকন আছে। আমরা জানি সিলিকনের আউটার সেলে 4টি মুক্ত ইলেকট্রন থাকে, পক্ষান্তরে বোরনে থাকে 3টি। প্রত্যেকটা সিলিকন নিজের মধ্যে কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন অবস্থান করে আছে। এখানে দেখা যাচ্ছে যে বোরনের 3টে ইলেকট্রন সাথে শেয়ার করেছে সিলিকনের আউটার সেলে যে ইলেকট্রনগুলো করে এরা সমযোজী বন্ধন গঠন করেছে, শেয়ার্ড ইলেকট্রনস। যেহেতু বোরনের 3টি মুক্ত ইলেকট্রন আছে আর সিলিকনের আছে 4টি মুক্ত ইলেকট্রন, ফলে দুটো শেয়ার করে এরা কোভ্যালেন্ট বন্ড গঠন করেছে। কিন্তু বোরনের একটি ইলেকট্রন শর্ট হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে একটা খালি ঘর রয়েছে বৃত্তের মতো, এটাকে বলা হয় হোল। অর্থাৎ এই যে হোলটা, এই হোল হচ্ছে বোরনের শর্টেজ ইলেকট্রন বলা হয় বা ল্যাকিং ইলেকট্রন বলা হয়। অর্থাৎ বোরন আরেকটি ইলেকট্রন দিয়ে সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারছে না, শর্ট পড়েছে। এই খালি জায়গাটাকে বলা হচ্ছে হোল। এখানে একটি মুক্ত আধানের মতো সৃষ্টি হয়, কারণ যেহেতু সিলিকনের ইলেকট্রনটা এই বন্ধন গঠন করতে পারেনি, ফলে সে অন্য আরেকটি পরমাণু ইলেকট্রনের সাথে শেয়ার করার জন্য সে গমন করে বা অন্য আরেকটি ইলেকট্রন এসে এখানে অবস্থান করে। এইভাবে একটি বন্ধন সৃষ্টি হচ্ছে এবং একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে। এক্ষেত্রে বোরনটা হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম বলা হয় এটাকে, কারণ ইম্পিউরিটি অ্যাটম হচ্ছে এখানে বোরন, আর এক্ষেত্রে সে গ্রহণ করছে ইলেকট্রনগুলো, এই জন্য এটাকে বলা হয় অ্যাকসেপ্টর। কারণ এখানে খালি ঘরটাকে বলা হোল, এখানে
খালি ঘরটাকে হোল বলা হয়। আর এটাকে আরেকটা জিনিস বলা হচ্ছে পি টাইপ। পি টাইপ বলতে আমরা পজিটিভ অর্থে ব্যবহার করি। এখানে হোল হওয়ার কারণে এখানে মেজরিটি ক্যারিয়ার হয় হোল বা ধনাত্মক আদান। প্রথমতই যদি আমরা এন টাইপের একটি সেমিকন্ডাক্টর স্ট্রাকচার বা গঠন দেখি তাহলে দেখতে পাই যে এখানে মাঝখানে আছে অ্যান্টিমনি। অ্যান্টিমনির অ্যাটমিক নাম্বার হচ্ছে 51। এর আউটার সেলে 5টি মুক্ত ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন গুলো আছে। এই 5টি মুক্ত ইলেকট্রন গুলো সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। কিন্তু সিলিকনের যেহেতু 5টি আছে আর সিলিকনের যেহেতু 4টি ইলেকট্রন আছে, প্রকৃতর অ্যান্টিমনির আছে 5টি, ফলে একটি বেশি বা অতিরিক্ত ইলেকট্রন থাকে, এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। সিলিকন এবং অ্যান্টিমনির এই শেয়ারিং ইলেকট্রনের করার পরেও একটি মুক্ত ইলেকট্রন বেশি থাকে, যার ধরুন সেই ইলেকট্রনটি সে অন্য আরেকটি পরমাণুতে সে দান করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডোনার ইলেকট্রন বা ইম্পিউরিটি অ্যাটম হচ্ছে এখানে অ্যান্টিমনি ডোনার ইলেকট্রন বলা হয়, কারণ এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। বা এখানে আমরা একে নেগেটিভ অর্থ ব্যবহার করা হয়, কারণ যেহেতু এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে মুক্ত ইলেকট্রন, এই জন্য এটাকে এন টাইপ বা নেগেটিভ চার্জ হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা একটু আরেকটু যদি লক্ষ্য করি এদের স্ট্রাকচার বা গঠন, যে পি টাইপের কি থাকবে। পি টাইপের গঠন রূপটা থাকবে একটি ত্রিযোজী মৌল, এর চারপাশ দিয়ে থাকবে অর্ধপরিবাহী পদার্থ। এই ত্রিযোজী মৌলের 3টি ইলেকট্রন সিলিকন বা জার্মানিয়ামের আউটপ্লেস হচ্ছে 4টি মুক্ত ইলেকট্রন আছে, তাদের সাথে শেয়ার করবে। কিন্তু একটি ইলেকট্রনের শর্ট বা কম হওয়ার কারণে বরণের সে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না, সেখানে একটি হোল বা গর্তের মধ্যে সৃষ্টি হবে। এটাকে পজিটিভ আয়ন হিসেবে গণ্য করা হয়। এদের পরস্পরেরা কোভ্যালেন্ট বন্ড হিসেবে থাকে, সময় বন্ধন আকারে থাকে, একটা ক্লাস বা ল্যাটিস তৈরি হয়। পক্ষান্তরে যদি আমরা এন টাইপ দেখি, এন টাইপেরও একই রকম ভাবে এর মাঝখানে থাকবে পঞ্চযোজী কোনো মৌল, এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্টিমনি। এক্ষেত্রে আমরা ফসফরাস ব্যবহার করতে পারি। যে কোনো একটি পঞ্চযোজী মৌল বা পরমাণু যদি পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে এরা সমযোজী বন্ধন গঠন করে। কিন্তু অ্যান্টিমনি 5টি মুক্ত ইলেকট্রন থাকার কারণে একটি ইলেকট্রন বেশি হয়, যার ধরনে এটাকে ফ্রি ইলেকট্রন বলে গণ্য করা হয়। এবং মেজরিটি ক্যারিয়ার হচ্ছে এখানে মুক্ত ইলেকট্রন, বা এটাকে নেগেটিভ আদান হিসেবেও গণ্য করা হয়। এই পরমাণুটাকে বলা হয় ডোনার পরমাণু, আর প্রকৃত বরণকে বলা হয় অ্যাকসেপ্টর পরমাণু বা অ্যাটম। আমরা আলোচনা করব ড্রপিং নিয়ে। আমরা জানি সেমিকন্ডাক্টর গঠন করার জন্য বা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর গঠনের যে এন টাইপ বা পি টাইপ গঠন করার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে যে আমরা 1 লক্ষ বা 2 লক্ষ অর্ধপরিবারের মধ্যে সামান্য পরিমাণে অপদ্রব্য বা ভেজাল মিশাবো। এই মেশানোর যে প্রক্রিয়া বা সিস্টেম, তাকে বলা হয় ড্রপিং। সঠিকভাবে এই জিনিসটি করতে না পারলে তাহলে একটি পি টাইপ বা এন টাইপ গঠিত হয় না। পি টাইপ বা এন টাইপ অর্ধপরিবার গঠন করতে হলে বিশুদ্ধ অর্ধপরিবারের সাথে সঠিক উপায়ে উপযুক্ত পরিমাণের অপদ্রব্য বা ভেজাল মিশানোকে বলা হচ্ছে ড্রপিং। আমরা আগেই বলেছি যে এন টাইপের মুক্ত ইলেকট্রনের সংখ্যা মেজরিটি ক্যারিয়ার আর হোলের সংখ্যা মাইনরিটি ক্যারিয়ার। মুক্ত ইলেকট্রন সৃষ্টি করে যদি অপদ্রব্য মিশানো হয়, ডোনার বা দাতা পরমাণু থাকে যেক্ষেত্রে ইলেকট্রন দান করে। পক্ষান্তরে পি টাইপ মুক্ত ইলেকট্রনের সংখ্যা মাইনরিটি ক্যারিয়ার এবং হোলের সংখ্যা মেজরিটি ক্যারিয়ার। মুক্ত হোল সৃষ্টি হয়, চার্জ ঋণাত্মক এবং ত্রিযোজী অপদ্রব্য মিশানো হয়। গ্রহিত পরমাণু থাকে যে ইলেকট্রন গ্রহণ করে, যেমন অ্যালুমিনিয়াম, হিলিয়াম, বোরন ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমরা এই চ্যাপ্টারটা আরো আলোচনা করব, কিভাবে পিএনপি জংশন দিয়ে ডায়োড তৈরি হয়, ডায়োডের বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা দেখব জেনারেল ডায়োড কি, আমরা দেখব পরবর্তী ক্লাসে যে বাইসিং করা হয়, কিভাবে বাইসিং করা হচ্ছে, ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস, এবং এই গ্রাফের বৈশিষ্ট্যগুলো কি কি।
ডায়োডের সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি এবং করোনাকালীন সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।